সো আজকের রিভিশন ক্লাসে বেসিক্যালি আমরা ইউনিট ওয়ানের যতগুলো ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আছে কিংবা টপিক আছে আমি চেষ্টা করছি ওগুলো দেখাবো আজকে। ঠিক আছে, যাতে তোমাদের কোয়েশ্চেনটা দেখাইলে বলতে পারো নিজেদেরও রিভিশন হয়ে যাবে, আর সেই সঙ্গে কোনো যদি কনফিউশন থাকে সেটা দেখাবো। আচ্ছা, রাফসানের বোধহয় ইনফ্রারেড স্পেকট্রোস্কোপিতে সমস্যা, ওইটা কিন্তু ইউনিট টু টেস্ট। ঠিক আছে, সো ইউনিট টু রিভিশন ক্লাসে দেখাবো। ওকে রাফসান। আচ্ছা, আজকে আমরা জাস্ট ইউনিট ওয়ানের উপরই ফোকাস করবো, কারণ পরশু দিন তোমাদের এক্সাম, তাই না? সো ইয়ে আর কি, পড়াশোনা করতে হবে। যাই হোক, আহ, এই একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা বলতে পারো একটা ফান্ডামেন্টাল টপিক থেকে, তোমরা নিশ্চয়ই জানো। সেটা হইতেছে তোমার মাস স্পেকট্রোস্কোপি, স্পেকট্রোমেট্রি, সরি স্পেকট্রোস্কোপি না, স্পেকট্রোমেট্রি। এটা নোটেও দেওয়া আছে ইনস্ট্রুমেন্টটা কিভাবে কাজ করে। সো আমি দেখছি যে এই রিসেন্ট ইয়ার্সে কিন্তু এখান থেকে এনিহাও ডিরেক্টলি কিংবা ইনডিরেক্টলি প্রশ্ন আসে, যেমন এটা কিন্তু লেটেস্ট পেপার থেকে নেওয়া, তোমার জান 2026-এ আসছিল আর কি, রিসেন্ট পেপার থেকে, তাই বললাম দিছি আর কি। যে এখানে দেখো, এখান থেকে তোমাকে প্রশ্ন করছে। তো এই চ্যাপ্টার থেকে সাধারণত কি থাকে, আইসোটোপ কি, ওইটা মনে রাখা লাগে। সো সিমিলারিটি ডিফারেন্স বলবা আইসোটোপের। ওকে, সো একটা ডিফারেন্স বলো তো, আর সিমিলারিটি বলো তো। ইয়ে কাশিফ, এটা বলো তো। হ্যাঁ হ্যাঁ, ওয়ান সিমিলারিটি ইজ হোয়াট? সেম সেম অ্যাটমিক নাম্বার, তাই না? এটা হচ্ছে যে সিমিলারিটি। আর ডিফারেন্সটা কি? কি জানি, মানে এরকম বললে হবে, ডিফারেন্ট মাস নাম্বার। ভুলে গেলে তো হবে না। You can also say different neutron number if you want, but the thing is that দাঁড়াও এক মিনিট, এই তো আসছে। You can also say different neutron number if you want, but mass নাম্বারটা আসলে সত্যি কথা বলতে কি, isn't it basically neutron plus proton? তাহলে একই জিনিস হয়ে গেল না? মানে তুমি মাস নাম্বার যদি ডিফারেন্ট বলো, তাহলে ঘুরে ফিরে তো তোমার নিউট্রন নাম্বার ডিফারেন্ট, যার ফলে না তোমার আইসোটোপের মাস ইটস ডিফারেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি, বেসিক্যালি তো এটা হলো কথা। তারপরে বলছে তোমার রিলেটিভ অ্যাটমিক মাস বলতে আমরা কি বুঝি, তাই না? রিলেটিভ অ্যাটমিক মাস কি জানো? হ্যাঁ, না দ্যাটস দ্যাটস মলিকুলার মাস। মলিকুলার মাসের সঙ্গে রিলেটিভ অ্যাটমিক মাসটাকে গুলায় ফেলাইও না, বারবার বলতেছি। ঠিক আছে, রিলেটিভ অ্যাটমিক মাসের যে ভ্যালুটা, এটা কিন্তু আমাদের ওই যে মাস নাম্বার আছে না, প্রত্যেকটা এলিমেন্টের উপরে থাকে তোমার পিরিয়ডিক টেবিলে, ওইটাই হইতেছে তোমার রিলেটিভ অ্যাটমিক মাস। এখন রিলেটিভ অ্যাটমিক মাসের ডেফিনিশন কিন্তু আমাদের নোটসে দেওয়া ছিল। আমি তুলে ফেলছো? আচ্ছা, তাহলে হুম, তাহলে এটা যদি বলি, এটা কি হবে, দ্য ওয়েটেড মিন। ঠিক আছে, এগুলার ডেফিনেশন গুলো মনে রাখতে হবে, বারবার বলতেছি। অনেক সময় আসে কিন্তু, যে দেখো কিন্তু রিসেন্ট থেকেই আসছে, এই ডেফিনেশন গুলো চেষ্টা করবা মনে রাখতে। আমি তিনটা ডেফিনেশন বলে দিচ্ছি। একটা হচ্ছে রিলেটিভ মলিকুলার মাস। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এক্স্যাক্টলি। এটা দিলেই তুমি মার্ক পেয়ে যাবে, 2 মার্ক বলো কিংবা 1 মার্ক বলো। ঠিক আছে, বিশেষ করে এই দুইটা অবশ্যই মনে রাখতে হবে, রিলেটিভ মলিকুলার মাস, রিলেটিভ অ্যাটমিক মাস কি, এই দুইটা অবশ্যই মনে রাখবা। এখান থেকে কিন্তু ডেফিনেশন আসে, যে হোয়াট ডু ইউ মিন বাই রিলেটিভ, দেখছো তা এবার লেটেস্ট পেপারেই চলে আসছে। সো এটা মনে রাখবা। তারপরে আহ, যেটা বলছে, এই যে আমাদের মাস স্পেক্ট্রোমেট্রির যে ইনস্ট্রুমেন্ট, যেটা ওই ইনস্ট্রুমেন্টটা দিয়েই বেসিক্যালি আমাদেরকে মানে প্রশ্নটা করছে আর কি। এখান থেকে অবশ্যই তার মানে কি, আমাদের কি এর উপরে ফোকাস করতে হবে, মাস স্পেকট্রোমেট্রির উপরে ফোকাস করতে হবে, মানে কিভাবে জিনিসটা কাজ করে, তাই না? এবার দেখো, ওরা কিন্তু প্রসেসের উপরে, মানে হোয়াট আর দ্য প্রসেস, এটা কিন্তু যদিও ডিরেক্টলি ফুললি এক্সপ্লেন করতে বলে নাই, এখানে নেমিং করতে বলছে। তোমাদের সময় হয়তো বা হু নোস বলতে পারে হোয়াট ইজ দ্য প্রসিজিয়ার কিংবা এক্সপ্লেইন দ্য প্রসেস, তাই না? তো আমাদের কাজ কি, আমাদের নোটসের মধ্যে কিন্তু প্রত্যেকটা স্টেপ দেওয়া আছে, আমাদের কাজটা হচ্ছে প্রত্যেকটা স্টেপ মনে রাখা অ্যালং উইথ দ্য নেমিং।
ঠিক আছে, প্রত্যেকটা স্টেপের নাম কি এবং স্টেপটা কিভাবে কাজ করে ওটা মনে রাখতে হবে। সো তুমি কিন্তু প্যাটার্নটা বুঝতে হবে, প্রিভিয়াস কয়েকটা কোয়েশ্চেন দেখলেই তুমি বুঝতে পারো, বিশেষ করে রিসেন্ট পেপার, যে কিভাবে ওরা মানে এক্সামিনার কিংবা এক্সামিনাররা কি কি জিনিসের উপরে বেশি ফোকাস করতেছে প্রশ্ন বানানোর ক্ষেত্রে। তুমি দেখতেই পাচ্ছ মাস স্পেকট্রোমেট্রি একটা বড় মানে একটা কোয়েশ্চেন, মানে বড় একটা টপিক। এখান থেকে ইদার তোমার মাস স্পেকট্রোমেট্রি উপরে প্রশ্ন আসে, বেসিক্যালি প্রসেসগুলো কিভাবে কাজ করে কিংবা নেমিংটা দিতে পারে, কিংবা প্রসেসের মধ্যে টেকনিক্যাল কোয়েশ্চেন করতে পারে, যেমন ওই দেখো নিচেই বলছে এক্সপ্লেইন ওয়াই আ ভ্যাকিউম পাম্প ইজ হ্যাজ টু বি ইউজড। এটা হয়তোবা আমি আগে কোথাও দেখি নাই, ওরা আই হ্যাভ নট। এতে হিট দেওয়া হইতেছে না, এতে আয়োনাইজেশন হইতেছে। তুমি এখানে একটা ইলেকট্রন গান আছে, ইলেকট্রন গানের ভিত্তিতে ইলেকট্রনস আর বেসিক্যালি শর্ট, অ্যান্ড এখানে যে গ্যাসিয়াস স্যাম্পলটা আছে না, এই গ্যাসিয়াস স্যাম্পলের মলিকিউলগুলো এই চেম্বারের ভিতরে ঢুকে, আর ইলেকট্রনগুলো বেসিক্যালি বলতে পারো কলাইড করে ওই মলিকিউলসের সঙ্গে, অ্যাজ এ রিজাল্ট দে বিকাম আয়োনাইজড। আয়োনাইজড হওয়ার পরে তোমার কি হয়, এইদিকে যাওয়া শুরু করে। আচ্ছা, এখানে কি আছে আমরা দেখতেই পারতেছি, ম্যাগনেটস আছে, তাই না? এই ম্যাগনেটস থাকার ফলে বলতে পারো এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এখন কে বেশি ডিফ্লেকশন ফেস করবে, ইট অল কমপ্লিটলি ডিপেন্ডস আপন ওয়ান থিং। হ্যাঁ, ওইটাই আর কি, যে যার মাস বেশি তার মানে কি, তার মাস টু চার্জ রেশিও কম, তাই না? তার মাস টু চার্জ রেশিও কম, দ্যাট মিন্স তার ডিফ্লেকশন কি হবে, মোর। ওকে, আর যার মাস কম, হ্যাঁ, ওকে আমি ভুল বলছি, দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও দেখি বল, সরি উল্টা হয়ে গেছে, এটা কম হবে, ডিফ্লেকশন, ডিফ্লেক্ট লেস, আর এখানে তোমার ডিফ্লেক্ট মোর, ডিফ্লেকশন মোর, ঠিক আছে। সো ওইটার ভিত্তিতে তোমার ডিফ্লেকশন লেস আর ডিফ্লেকশন মোর হয়ে থাকে। এখন এখানে তোমাকে কি একটা কোয়েশ্চেন কিন্তু বলছে যে ড্র আ ডায়াগ্রাম দ্য পাথ অফ হোয়াট দিস আয়ন। তোমাকে অলরেডি একটা আয়নের পাথ দেখাই দিছে, এখন তোমাকে 24 mg প্লাসের দিছে, দেখতে পারতেছো মাস কার বেশি, ওর বেশি, তাই না? দেখতেছো ডিফ্লেকশন, সো এই দেখছো ডিফ্লেকশন লেস হয়েছে, তাই না? দেখছো তার ডিফ্লেকশন লেস হয়েছে। যার মাস কম তার ডিফ্লেকশন বেশি হওয়ার কথা, তার মানে কি, তোমার এটা এই দিকে শিফট হবে না, মানে it should be more near the কি বলে ম্যাগনেট, রাইট? এন্ড দেন এটা এখানে ইয়ে হবে আর কি। সো এইটাও কিন্তু তোমার টেকনিক্যাল একটা প্রশ্ন করছে, আর এটা তো ফুল টেকনিক্যাল একটা প্রশ্ন, যদিও আমি এটা কখনো দেখি না, এটা নতুন একটা প্রশ্ন করছে ওরা, দেখলাম এক্সপ্লেইন ওয়াই আ ভ্যাকিউম পাম্প হ্যাজ বিন ইউজড ইন দিস কেস। আচ্ছা, আহ, যদি ভ্যাকিউম পাম্প না থাকে তাহলে কি হবে বলো তো? এখানে এয়ার থাকবে, তাই না? লাইক যদি এখানে মানে এয়ার থাকতো তাহলে কি হইতো, ওয়াটার ভেপার উড বি প্রেজেন্ট, ইজেন্ট ইট? আর ওয়াটার ভেপার প্রেজেন্ট থাকলে এখানে এক্সট্রা মলিকিউল থাকে না, যার ফলে আয়ন্স গুলা যখন মানে আয়ন্স গুলা যখন মানে এই টিউব দিয়ে যখন যাবে, তখন এখানে ওয়াটার ভেপার মলিকিউল আছে না, এগুলোর সাথে কোলাইড হওয়ার চান্স বেড়ে যাবে, আর কোলাইড হওয়ার ফলে আরো মানে ইটস গোইং টু অ্যাক্ট এজ এ ইন্টারফারেন্স, ইজেন্ট ইট? তাহলে কি ঘুরে ফিরে আমরা কি হইলো, এই ইন্টারফারেন্সের ফলে সে নিজেও আরো ডিফ্লেক্টেড হয়ে যেতে পারে। কিন্তু আমরা কি চাইতেছি, we only want the ions get deflected only due to the only when it comes under the influence of the magnetic field. So in order to ensure that any other factor does not affect the ion path or deflects it, we need to ensure that the tube does not contain any sort of air. সো এই এয়ারটাকে সাক আউট করার জন্য আমরা কি ইউজ করব, একটা ভ্যাকিউম পাম্প ইউজ করব। এম আই ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। প্রথমত এক্সপ্লেইন কেন করা বলছে, তুমি চিন্তা করবা অন্যভাবে, যে যদি না থাকতো তাহলে কি হইতো। ওকে, প্রশ্নটা উত্তরটা এভাবে লিখতে হবে। তাহলে ইফ দেয়ার ওয়াজ নো then water vapor inside the
Okay, so what would happen? This would result the ions and the air molecules in colliding. Okay, this would result air or water molecule. আচ্ছা এখানে ওয়াটার ভেপার না লিখে তুমি এয়ার মলিকিউলও দিতে পারো। ওয়াটার ভেপার or air molecules would have been present inside the tube. This would result in the collision between ions and air or water molecules, which would further deflect its path. বুঝছো কি বলছি? সো এই ব্যাপারটা বলতে পারো তোমার ইয়ে হয়ে যাবে, মানে ফেয়ার থাকবে না বলতে গেলে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড কাশিফ? তো এটা হলো কথা আর কি। এটা একটা নতুন প্রশ্ন ছিল, যদিও তোমার টপিকটা মানে চিনা জানা, বাট ওরা আর কি একটা নতুন টেকনিক্যাল প্রশ্ন করছে আর কিছু না। পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স বার করতে বলছে। ইট ইজ অলসো ইজি টু বি অনেস্ট। তোমাকে ওই ওই যে একটা মানে ম্যাথ করা লাগবে আর কি। এই ম্যাথটা সোজা, ইউ হ্যাভ টু ইউজ formulate an equation, isn't it? আচ্ছা ফর্মুলাটা কি? অ্যাবান্ডেন্স 1 অ্যাবান্ডেন্স টাইমস তোমার কি হয়, ওই এর সাথে মাল্টিপ্লাই করা লাগে তাই না, মাস নাম্বার। কি হবে তোমার অ্যাবান্ডেন্স টাইমস m1 প্লাস অ্যাবান্ডেন্ট, আচ্ছা বেটার হয় আমি এটা দিয়ে ইউজ করি। অ্যাবান্ডেন্স অফ আইসোটোপ 1 টাইমস কি থাকে এটা, মাস নাম্বার অফ আইসোটোপ 1 প্লাস হান্ড্রেড ইজ ইকুয়াল টু যেটা দেওয়া থাকে কত, রিলেটিভ অ্যাটমিক মাস, এই যে কত সেটা 24.3, ইজন্ট ইট? এটা হলো কথা। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তোমরা চাইলে এটাকে ইয়ে দিতে পারো, সামেশন দিতে পারো, কারণ ইউ নেভার নো হাউ মেনি অ্যাবান্ডেন্সেস আর দেয়ার, ইজন্ট ইট, এন্ড সো অন সো ফর্থ, ডিভাইডেড বাই 100 which is equal to রিলেটিভ অ্যাটমিক মাস। এখন যেটা এখানে মিসিং আছে, কোনটা মিসিং আমাদের এখানে? উই আর মিসিং দ্য পার্সেন্টেজ অ্যাবান্ডেন্সেস অফ বোথ, তাই না? আমাদের অ্যাবান্ডেন্স 1 মিসিং, অ্যাবান্ডেন্স 2 মিসিং। এটাকে যদি এক্স ধরি, তাহলে অন্যটা আমরা কি ধরতে পারি? অন্যটা আমরা এক্স ধরবো না, এক্স না, এখানে তো ওরা বলে দিছে বোধহয় নাকি। ও একটা তো বলে দিছে, স্যার একটা বলে দিছে তোমার 79, একটা 79, অন্যটা কি হবে? অন্যটা হবে এক্স মাইনাস 100 মাইনাস 79। কারণ তুমি চিন্তা করে দেখো, অ্যাবান্ডেন্স এখানে কি বলছে, অ্যাবান্ডেন্স 2 তাই না, মানে সেকেন্ড যে অ্যাবান্ডেন্সটা আমরা বার করব 100 থেকে, নাকি ভুল হয়েছে, না না সরি সরি একটু ভুল বলছি, ওটা সরি, হান হ্যাঁ হ্যাঁ 100 মাইনাস 79 মাইনাস এক্স হওয়ার কথা এক্স্যাক্টলি। তার মানে বাকি যে মানে 79% হইলে তো একটা আইসোটোপ, আর বাকি যে 21% মানে 100 মাইনাস 79 21%, তাই না? ওই 21 থেকে আমরা যদি এটার অ্যাবান্ডেন্স আমরা যদি বার করে দিই, তাহলেই মনে করো আমরা ইয়ে বের করে ফেলতে পারবো। আমরা কি এখানে কয়টা দিছে এখানে, সরি একটু দাঁড়াও। ও সরি সরি, এখানে তো তিনটা দিছে, এই জন্য তো বলি ম্যাথ হইতেছে না কেন, আমি তো বলি এখানে আরেকটা হবে, ঠিক আছে দাঁড়াও, সরি, না আরেকটা অ্যাবান্ডেন্স আছে। সো যেটা বললাম আর কি, এটা ইট ক্যান গো সো অন সো ফরথ অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু প্রোভাইডেড। তাহলে একটার দেওয়া আছে, একটার অ্যাবান্ডেন্স ধরলাম এক্স, তো ওইটা কি হবে, ওই যে 100 মাইনাস 79 যা আছে ওখান থেকে এক্স কাট করলেই আমরা বেসিক্যালি এটার অ্যাবান্ডেন্স পেয়ে যাব, ঠিক আছে? সো এটাই হলো কথা আর কি, অলরাইট। তো তারপরে ওই এক্স এর ভ্যালুটা বার করলে তুমি ইজিলি অ্যাবান্ডেন্স গুলো বের করে ফেলতে পারবা ফর ইচ অফ দ্য আইসোটোপস অ্যাজ প্রোভাইডেড হিয়ার। বুঝছো কাশিফ তোমরা? আচ্ছা এই কোয়েশ্চেনটা কিন্তু বলতে গেলে অনেক কমন, বলতে গেলে আসে। They will provide you this you know diagram down here.
তারা বলছে ডিডিউস দ্য মাস অ্যান্ড দ্য অ্যাপ্রক্সিমেট অ্যাবান্ডেন্সেস অফ দ্য টু আইসোটোপ অফ ব্রোমিন। ওকে, এখন জাস্টিফাই ইউর অ্যান্সার বাই আইডেন্টিফাইং দ্য স্পিসিস কজিং অল দ্য মাস টু চার্জ কি বলে রেশিও যেটা। তো এটা যদি আমরা দেখি প্রথমত, এটা যদি আমরা একটু দেখি, এখানে ফার্স্ট অফ অল ব্রোমিনের দুইটা আইসোটোপ থাকে আমরা যতদূর জানি। একটা হচ্ছে তোমার 79 বিআর, তাই না, দেখতে পাচ্ছ 80-র আগে যেটা, একটা হচ্ছে 79 বিআর, আর একটা হচ্ছে কি 81 বিআর, তাই না? এখন আমাদের এখানে বলছে মাস টু চার্জ রেশিও পিকস গুলো আইডেন্টিফাই করতে। এই যে আমাদের এখানে কিন্তু তিনটা পিক আছে, আমরা এখানে দেখতে পারতেছি। হ্যাঁ, তিনটা কম্বিনেশনে হয়েছে বেসিক্যালি। তাহলে আহ, প্রথমত আমাদের 4 মার্কের মধ্যে প্রথমে আমাদেরকে এই আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু 2 মার্ক, যে মাস টু চার্জ রেশিও 79-এ কেন, বিকজ অফ দিস আইসোটোপ। আচ্ছা, এখানে ভুলিও না আবার প্লাস দিতে। কেন প্লাস দেওয়া লাগবে বলো তো? কারণ ফুল জিনিসটাই কি, ভিতরে কি আয়ন ঘুরতেছে না, মানে এখানে তো আয়নাইজড হয়ে এইদিকে যাইতেছে, তাই না? ভুলবা না এখানে প্লাস দিতে। যদি প্লাস না দাও তাহলে কিন্তু সমস্যা। বারবার বলতেছি, তোমার পেপারের মধ্যে কিন্তু যখন আনসারটা লিখবা তখন প্রত্যেক, হ্যাঁ, আচ্ছা আমি যদি বলি প্রথমতে ফার্স্ট অফ অল লিখবা যে the peak by 79 Br plus isotope. ওকে, আবার ওই সেম জিনিসটা on the other hand, '81, the peak is represented by a 81 Br plus isotope. ওকে, এইটা এভাবে লিখবা। তাহলে মনে করো তোমার এখানে তোমার বলতে পারো অলমোস্ট বলতে গেলে 2 মার্ক হয়ে গেল। তারপরে এখন কম্বিনেশনস গুলো একটু ভালো করে বলতে হবে। এখন আমাদের তিনটা এখানে মাস টু চার্জ রেশিও আছে, দেওয়া আছে, তাই না? একটা হইতেছে 158-এ, একটা হইতেছে তোমার 160-তে, আর আরেকটা হইতেছে 162-তে। 158, 160, 162। এখন তোমাদেরকে জাস্ট কম্বিনেশন বলতে হবে যে মাস টু চার্জ 150 কিসের জন্য হয়ে থাকে। তাহলে আমরা লিখবো দ্যাট দ্য পিক, হ্যাঁ, সো দ্য পিক at mass to charge of 158 is due to two, কিসের জন্য, due to 279 Br plus atoms, তাই না? atoms, হ্যাঁ, atoms, এটা হলো কথা। তো এটা বললাম, while the peak at 160 is due to what, বলো? Is due to 179 Br plus and 1 কি 81 Br, তাই না? একটা 79 একটা Br হবে না, তাহলে গিয়ে তো তোমার ইয়ে হয় অ্যাটম। এটা গেল। আর 160-র জন্য কেন? না, 160 না, সরি, 162, 162 তো লিখে ফেলছি। 162 is due to 81 Br plus 281 Br plus
অ্যাটমস। এই এতে করে তোমার 3 মার্ক হয়ে যাবে। আচ্ছা, আহ, এখন তোমাকে অ্যাবান্ডেন্সের উপরে কিছু কমেন্ট করতে হবে, ঠিক আছে? তুমি অনেক কিছুই বলে ফেলছো, রিডিউস দ্য মাস। তুমি এখানে মাস আর অ্যাপ্রক্সিমেট মানে কিন্তু মাসের যে কমেন্ট করার এই পার্টটা কিন্তু তুমি কভার করে ফেলছো, এবং তুমি জাস্টিফাইও করছো বাই আইডেন্টিফাইং দ্য স্পিসিস, ঠিক আছে, যেটার ফলে তোমার মাস টু চার্জ করতেছে। এখন লাস্টের যেটার জন্য 1 মার্ক পাওয়া লাগবে সেটা হচ্ছে অ্যাবান্ডেন্সের উপরে তোমাকে কি করতে হবে, কমেন্ট করতে হবে। এখন তুমি আমাকে বলো তো, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, এই দেখো এই দুইটা আইসোটোপের অ্যাবান্ডেন্স কি অলমোস্ট সিমিলার না? আমরা চাইলে এটা বলতে পারি দ্য আইসোটোপস হ্যাভ সিমিলার অ্যাবান্ডেন্সেস অ্যাজ শোন বিকজ দ্য পিক হ্যাভ হোয়াট দ্য সেম হাইট, ইজন্ট ইট? এটার ব্যাপারে বলতে পারো। তাহলে আমরা যদি লিখি হ্যাভ সিমিলার অ্যাবান্ডেন্সেস as their height, peak height, or the height of the peak is সিমিলার অর সেম বললে হয়তো, অলমোস্ট সিমিলার বললে, অ্যাপ্রক্সিমেটলি সিমিলার হইলে বেটার ওয়ার্ড হবে। যার ফলে তুমি এখানে একটু জিনিস দেখো তো, আমরা যখন এই কম্বিনেশনটা করি, চিন্তা করে দেখো এটা কিভাবে এই পার্টে রিফ্লেক্ট করা যায়। এটা যদি আমরা এক্স ধরি, এটা যদি আমরা এক্স ধরি, তাহলে আমরা যখন 160টা পাবো, মানে মাস টু চার্জ রেশিও যখন 160তে একটা পাই, এটা কোনটার জন্য পাই? 79 বিআর প্লাস আর তোমার 81 বিআর প্লাসের জন্য পাই, তাই না? তার মানে কি এক্স আর এক্স, টোটাল টোটাল কত হইলো? 2x না? তার মানে ব্যাপারটা বুঝছো, যে এই পিকটা মানে 160 যে মাস টু চার্জ রেশিও যেটা, এইটা কিন্তু 2x, মানে 2x টাইমস হায়ার। মানে কারণ বুঝতেই পারতেছো এই দুইটা মিলায়, মানে এই দুইটার কম্বিনেশন মিলায়, যার ফলে তোমার ডাবল মানে পিকটা ডাবল হয়েছে। ব্যাপারটা বুঝছো আমি কি বলছি কাশিফ? এটা হলো কথা আর কি। আর অন্যদিকে তুমি এখানে বলতে পারে যে এদের কেন সিমিলার, কারণ প্রথমত হইতেছে এখানে দেখো, এখানে কিন্তু তোমার কম্বিনেশনের মধ্যে দুইটাই কিন্তু 79 আর 79, বুঝছো? আর এটাও কিন্তু 81 আর 81 বিআর, দুইজনের অ্যাবান্ডেন্স কি সমান না? মানে মানে বলতে গেলে সমান, ইজন্ট ইট? তো সেই হিসেবে বলতে পারো, তুমি দেখতেই পাচ্ছ তখন তারা দুজন দুইটা কম্বিনেশনে জয়েন করে, তখন তাদের হাইটও সমান থাকে, কারণ তারা একই কম্বিনেশন মানে একই ব্রোমিন দিয়ে তৈরি, এটা সিগনিফাই করতেছে। যদি এটা ইয়ে থাকতো, মানে মনে করো এটা যদি একটা যদি এক্স থাকতো, একটা যদি আর একটু বেশি থাকতো, মনে করো এটা যদি 2x থাকতো, তখন এটা কিন্তু 3x হইতো, ঠিক আছে? এক্স প্লাস 2x হইলে তখন এটা 3x হইতো, কারণ ওই দুইটা আলাদা আলাদা কম্বিনেশন হইতো। আর এখানে তুমি আবার আলাদা জিনিস পাইতা, ফর এক্সাম্পল এই যে যেটা 2x, যেটা 2x এটা আর একটু বেশি উপরে থাকতো, বুঝছো? আর এটা একটু কম থাকতো, কারণ 2x যেহেতু এটার চেয়ে বড়, সো ওই দুইটা কম্বিনেশনে অবশ্যই অ্যাবান্ডেন্স আরো বেশি হওয়ার কথা। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড কি বলছি? এই আর কি। সো আচ্ছা, শিওর, সমস্যা নাই। আচ্ছা, দ্য পিক ইজ অ্যাপ্রক্সিমেটলি সিমিলার, এছাড়া লাস্টের লাইনটা তুমি চাইলে লিখতে পারো। আহ, সেটা হইতেছে দিস ক্যান বি সিন from the peak that results from ওই যে 79 বিআর, 79 79 79 81 বিআর প্লাস, ঠিক আছে? এটার জন্য আর কি এই কম্বিনেশনে হয়।
আহ, এখন এই কম্বিনেশনটা মানে ইউ নেভার নো যে এটা তোমার মানে মানে আমি কি বলবো লাইক ইউ ডোন্ট নো উইচ ওয়ান ইজ আহেড লাইক একটা তো সামনে আসতে পারে আর একটা ওই দিকে যেতে পারে তাই না লাইক ইট কুড বি 81-79 or it could be 79-81 তোমার কিন্তু প্রবাবিলিটিতে পড়ছো তাই না দ্যাট কম্বিনেশন গুলা চেঞ্জ হইতে পারে সো এই আর কি রিজাল্টস ফ্রম ইদার দিস অর অর এটা দিতে পারো মানে অর লেখার পরে ওই আরেকটা কম্বিনেশন দিতে পারো দ্যাট ইজ দ্য সেম থিং বাট ইটস জাস্ট দি আদার ওয়ে রাউন্ড বুঝছো কি বলছি এই আর কি সো এভাবে কিন্তু তোমাকে ফুল জিনিসটা এক্সপ্লেন করতে হবে কমেন্টের পার্ট যেটা দাঁড়াও এটা হ্যাঁ ইউ আর গোনা টক অ্যাবাউট দ্য হাইট এন্ড কিভাবে এটার ওই যে ওই পার্টটা কথা বলতে হবে এটা হাইটের কথা তো বলবা আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে এটার সাথে কিভাবে রিলেটেড এই যে 2x ওটা বলছি ওই পার্টটা তোমাকে ইয়েস ইয়েস ওই পার্টটা লাস্টের লাইনে একটু বলতে হবে দ্যাটস এটার কিছু না দ্যাটস ইট তো এই ধরনের প্রশ্নতে এভাবেই তোমাকে ইয়ে করতে হবে দে আর গোয়িং টু আস্ক ইউ মানে এখান থেকে আহামরি কিছু আসে না তোমাকে ওই তুমি যদি বইয়েও দেখো সব জায়গায় দেখো লিটারেলি বলবে তোমাকে মাস আর অ্যাবান্ডেন্সের উপরে কমেন্ট করতে অবশ্যই উইথ জাস্টিফিকেশন লাইক বাই রিকগনাইজিং হুইচ স্পিসিস ইজ প্রোভাইডিং দ্যাট পিক বুঝছো বুঝিনি কি বলছো না না ওটা ইউনিট ওয়ানে নাই ওটা ইউনিট টু তে ওটা নিয়ে চিন্তা নাই আপাতত আমার কাছে মনে হয়েছে ইউনিট ওয়ানে আমার যেটা মনে হয়েছে এটার থেকে প্রশ্ন আসে অনেক মানে মাস স্পেকট্রোমেট্রি থেকে অনেক প্রশ্ন আসে দেখো এবার কিন্তু ওরা টেকনিক্যাল প্রশ্ন করা শুরু করছে তোমাদের সময় হয়তো বা নেম দ্য প্রসেস না করে এক্সপ্লেইন দ্য প্রসেস বলতে পারে সুতরাং প্রসেসগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবা কিংবা মনে রাখবা এম আই ক্লিয়ার এটাই হলো কথা রাফসান কি বুঝছো কি বলছি ওকে নেক্সট হইতেছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন নিয়ে কিন্তু প্রশ্ন আসে তোমরা যদি ওগুলা পারো ক্যালকুলেশনে সমস্যা হয় না তোমাদের কিন্তু অনেকজনকে দেখছি আবার মানে মিস্টেক করে ফেলো অনেক জায়গায় আছে গিভ টু সিগনিফিকেন্ট ফিগার এগুলা তো কিন্তু তোমরা দেখো না বুঝছো কি বলছি এগুলা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট এগুলার জন্য 1 মার্ক থাকে আইজিসিএসির কনসেপ্ট সো যদিও এখানে কিছু দেওয়া নাই বাট বললাম আর কি যে আহ, হ্যাঁ না বলে দে তাহলে কোয়েশ্চেনের ফরম্যাটে যেটা আছে ওইটা দিবা যেমন এখানে দেখতেই পারতেছো তারা কি দিছে তারা এখানে টু সিগনিফিকেন্ট আবার এখানে দেখো থ্রি সিগনিফিকেন্ট সো ইট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি হোয়াট ইউ কিপ ওকে তুমি তাহলে টুও দিতে পারো থ্রিও দিতে পারো কারণ এরা এখানে স্পেসিফিক্যালি মেনশনও করে নাই যদি স্পেসিফিক্যালি মেনশন করতো তখন তুমি কিন্তু মানে এক্সকিউজ দিতে পারত না তাই আর কি তো এই ওয়ার্ডটা আমি আর দেখাইতেছি না বাট ইউ নো হোয়াট ইউ হ্যাভ টু ইউজ এখানে যে আমি জাস্ট জিস্ট অফ দ্য প্রশ্ন বলি এখানে তোমার কি আছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ইউ নো দ্য ভলিউম উইচ ইজ হোয়াট এটা মিটার কিউবে দেওয়া আছে প্রেশার কি হবে হ্যাঁ 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 ডিএম কিউবে হ্যাঁ ডিএম কিউবে তো না না ডিএম কিউবে নেওয়া লাগবে না তোমার ডিএম কিউব থেকে সাধারণত এসআই ইউনিটটা মিটার কিউব থাকে দাঁড়াও 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 একবার একটু দেখে নেই হ্যাঁ বলছি না মিটার কিউব থাকে তোমার এসআই ইউনিট তার মানে যদি ডিএম কিউব থাকে তখন তোমাকে কি করতে হবে কিসে কনভার্ট করতে হবে মিটার কিউবে কনভার্ট করতে হবে তো এখানে কিন্তু অলরেডি তোমার মিটার কিউবে দেওয়া আছে সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট আর দ্বিতীয় কথা হইতেছে এখানে প্যাসকেল থাকে ওকে ওটা কনভার্সন করলে তুমি ইজিলি পারবা জাস্ট তুমি ম্যাথ যখন করবা তখন দেখাইও পাশে দেখানো লাগবে না ঠিক আছে পাশে না দেখাইলেও হচ্ছে আর এই তো টেম্পারেচারটা কোথাও টেম্পারেচারটা ক্যালভিনে থাকে এই না কোথায় ও আচ্ছা সেলসিয়াস তোমাকে ক্যালভিনে কনভার্ট করতে হবে ওটা ক্যালভিনে কিভাবে কনভার্ট করবা 271 না রে 20 সাথে 273 অ্যাড করতে হয় তুমি তখন ক্যালভিনে কনভার্ট করতে পারবা ওকে এটা করে তুমি এখানে বসাই দিবা যেটা বার করতে বলছে কি বার করতে বলছে এন বার করতে বলছে তাই না তো এন ইজ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আর টি আর তো ভ্যালু দেওয়াই আছে টেম্পারেচার তো তুমি জানো
হ্যাঁ দিবে, কিন্তু তোমাকে কি বললাম, তারা কিন্তু সত্যি কথা বলতে এই জিনিসটা দেখতেছে না। তারা দেখতেছে তোমার কনভার্সন ঠিক কিনা, তারা দেখতেছে তোমার সিগনিফিকেন্ট ফিগার কত কত দিয়ে দিছো আনসারটা, এইগুলা তারা দেখবে। বোঝো নাই এসআই ইউনিটে আছে কিনা তোমার প্রত্যেকটা ভ্যালু। তারা আসলে মানে ইজি ঠিক আছে, ইটস ভেরি ইজি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, বাট স্টুডেন্টরা তবুও তো মিস্টেক করে, তাই না, টাইম প্রেশারের এনভায়রনমেন্টে গিয়ে। নট এভরিওয়ান ইজ ডিফারেন্ট, মানে সেম। তাই বললাম আর কি। তো এখান থেকে প্রশ্ন আসবে। আচ্ছা তোমাদের আহ আনিশার অনেক সমস্যা, আনিশা যদিও নাই, শি হ্যাজ প্রবলেম উইথ এমসিকিউস অফ সেকশন এ। তোমাদের সেকশন এর এমসিকিউতেও কিন্তু কাজ করা লাগবে। আই থিঙ্ক রাফসান, আহ, তুমি তুমি তো পাইছো তোমার ব্যাপারটা, তাই না? এবার কিন্তু তোমার সেকশন একটা খারাপ হয়েছে, দেখছো? আমার সেকশন এ তে তোমাদেরকে বারবার বলছি যে একটা দুইটা পিডিএফ দিয়েছিলাম না, একটা ইউনিট টুর পিডিএফ, একটা ইউনিট ওয়ানের পিডিএফ, এগুলো পাইছো? আছে তোমাদের কাছে? হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম না সলভ করতে? ওগুলা যতটুকু সম্ভব প্র্যাকটিস করতে থাকো। ইউনিট টুটা না, আই এম টকিং অ্যাবাউট ইউনিট ওয়ান, ওটা যতটুকু সম্ভব এখানে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস এক্স্যাক্টলি। তুমি যত বেশি প্র্যাকটিস করবে, আই এম অলসো টকিং টু রুবাব। Am I clear? Rubab, the same, advice is to you as well, that for section A চোখ বন্ধ করে ওই পিডিএফ গুলা প্র্যাকটিস করতে থাকবা, তাহলেই দেখবা অনেক ইমপ্রুভমেন্ট হবে। তাই বললাম। কারণ সেকশন এ এর ব্যাপার যেটা, আহ, আচ্ছা তোমাদের কি, আমি জাস্ট জানতে চাচ্ছিলাম, তোমাদের সেকশন এ থেকে কোনো স্পেসিফিক কোনো মানে টপিক থেকে সমস্যা হয় কোয়েশ্চেনে? কাশিফ, ইউ ক্যান সে, নো প্রবলেম। মানে আমার কাছে ইউনিট ওয়ানের সেকশন এটা খুবই ইজি মনে হয়, এত হার্ড না। ইউ ক্যান easily you can get above 16 on average if you think about it, unless you obviously do silly mistake, which I believe you won't. Silly mistake avoid করার জন্য অবশ্যই practice is the only what can I say solution or remedy. So ওই জন্য আমি পিডিএফ দিয়েছিলাম আর কি। এখানে কনসেপচুয়াল কোনো ব্যাপার নাই আর কি। আচ্ছা দাঁড়াও, আরেকটা প্রশ্ন দেখাই। এই যে এই প্রশ্নটা কিন্তু আমি অনেক জায়গায় দেখছি, এটা কিন্তু আসেই আসে। এই যে এমসিকিউ তোমরা অনেকজনে আবার মানে মিস্টেক করো, যদিও মিস্টেক করার কথা না। এই যে এই প্রশ্নটা জাস্ট কাউন্ট করা লাগবে, ইজন্ট ইট? জাস্ট কয়টা সিগমা বন্ড আছে, কয়টা পাই বন্ড আছে, ওইটা কাউন্ট করা লাগবে। অনেকজন এটা মিস্টেক করে বলতে গেলে। তুমি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, যেমন ফর এক্সাম্পল এখানে কয়টা সিগমা, এখানে কয়টা পাই, আমাকে কাশিপ বলতে পারবা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা? হ্যাঁ, সিগমা বন্ড কয়টা বলো? সিগমা বন্ড দুইটা? বাহ, এই শিখলাম। তুমি তো ভুল বলছো। তোমার ডাবল বন্ডে পাই বন্ড থাকে একটা, সিগমা বন্ড সব জায়গায় থাকে, তো সেই হিসেবে তোমার একটা, দুইটা, ডাবল বন্ডের একটা, এই ডাবল বন্ডের একটা, কয়টা হলো? চারটা। পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10, 11, 12, তাহলে 12টা সিগমা বন্ড আছে। আর পাই বন্ড কয়টা? একটা, একটা, দুইটা, তাই না? তাহলে দুইটা পাই বন্ড, তাহলে আনসার কি হবে? সি হবে। এগুলো কাউন্টিং। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলো। দেখাইতেছি, দাঁড়াও। আচ্ছা দাঁড়াও। ওকে ওয়েট। অ্যানাদার থিং যেটা হইতেছে, অর্গানিক কেমিস্ট্রিতে তোমার অনেক সমস্যা দেখছি। অর্গানিক কেমিস্ট্রির ব্যাপারে যেটা বলবো, দুইটা কথা বলবো, বিশেষ করে রিয়েজেন্ট আর কন্ডিশন গুলো অবশ্যই মুখস্থ রাখবা, অ্যান্ড অ্যালং উইথ কালার। এম আই ক্লিয়ার? রিয়াকশন হয়তো বা তোমরা ফর্মুলেট করতে পারবা, কিন্তু তুমি যদি রিয়েজেন্ট আর কন্ডিশন মনে না রাখতে পারো, তাহলে বড় সমস্যা। বারবার বলতেছি, সবাইকে বলতেছি, রুবাব অ্যান্ড হ্যাঁ হ্যাঁ, কি বলছো? বুঝিনি। অ্যালডিহাইড কিটোন অবশ্যই দেখতে হবে, এগুলো তো ইটস আ পার্ট অফ অর্গানিক কেমিস্ট্রি। যেমন আমি তো একটু বললাম না, রিয়েজেন্ট আর কন্ডিশন থেকে ওরা কিন্তু প্রশ্ন করে, দেখছো? মেকানিজমটা কি, আহ, এগুলা অবশ্যই মুখস্থ হবে। এগুলা প্রবলেম কেন ফেস করো, অনলি রিজন ইজ ভেরি সিম্পল, এগুলো প্র্যাকটিসে থাকতে হবে। এখন অর্গানিক কেমিস্ট্রির ব্যাপারটা হইতেছে কি, 50 to 60% মুখস্থ, আর কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে। যেমন মনে করো কেমিস্ট্রিতে কালারে কেউ তোমাকে হেল্প করতে পারবে না, ইউ উইল হ্যাভ টু রিমেম্বার দ্য কালার্স, ইউ উইল হ্যাভ টু রিমেম্বার দ্য কন্ডিশন, বিকজ ইট ইজ অ্যাজ ইট ইজ। কন্ডিশন তো আর চেঞ্জ হয় না, তাই না? কালার আর কন্ডিশন চেঞ্জ হবে না, যেটা যে রিয়াকশনের
জীবন মানে প্রত্যেক মানে লাইফ টাইমে যে কালার দেখাইতেছে ওই কালারই দেখাবে, তুমি যতবারই রিয়াকশন করো না কেন। ঠিক আছে? আর ওই কন্ডিশনও সমান থাকবে বলতে গেলে। সুতরাং এই দুইটা জিনিস তোমাকে মুখস্থ করতে হবে। ইউ কান্ট অ্যাকচুয়ালি মানে নোবডি ক্যান হেল্প ইউ ইন দিস। ফুল একদম মুখস্থ রাখতে হবে আর কিছু না। আরেকটা হচ্ছে রিয়াকশন মেকানিজম। মেকানিজম থেকে প্রশ্ন আসে কিন্তু সেকশন এ তোমাদের মেকানিজমের সমস্যা আছে, লাইক ফর এক্সাম্পল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, দেন দের ইজ ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক এডিশন। ইলেকট্রোফিলিক এডিশন কিন্তু তোমরা জানো যে অ্যালকিন, অ্যালকিনটা ইলেকট্রোফিলিক এডিশন আন্ডারগো করে। ইলেকট্রোফিলিক এডিশন মেকানিজমগুলো অবশ্যই মনে রাখতে হবে। আমি যদি একটু ছোট করে দেখাই, যেমন ফর এক্সাম্পল কি সমস্যা এগুলো, এটা কি, এটা প্রোপিন। এখন মনে করো তোমার এইচবিআর, ওকে, পার্শিয়াল নেগেটিভ। তো এখানে কি হবে, বুঝতেই পারতেছো দিস ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, সো অবভিয়াসলি তোমার হয় এটা ভাঙবে। আর অন্যদিকে দিস ইজ গানা অ্যাটাক দ্য পাই পাই ইলেকট্রন ক্লাউড হিয়ার, which is what, negatively charged, isn't it? মানে এটাকে কি বলা হইতেছে, ইলেকট্রোফাইল, মানে নট এইচবিআর ফুললি, এইচটা আর কি বলতে পারো ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। মনে আছে এগুলা? আর পাই বন্ডটা কি থাকে, নেগেটিভলি চার্জ থাকে। সো এটা নেগেটিভ থাকার ফলেই বলতে পারো তোমার এই পার্শিয়ালি পজিটিভলি চার্জ হাইড্রোজেন অ্যাটমটা কি পায়, অ্যাটাক করার সাহস পায়, এখানে গিয়ে অ্যাটাক করে। আচ্ছা, অ্যাটাক করার ফলে কি হয়, এটা কি অ্যাসিমেট্রি নাকি অ্যাসিমেট্রিক্যাল মলিকিউল? কাশিফ, ইটস এন অ্যাসিমেট্রিক্যাল মলিকিউল, ইজন্ট ইট? তার মানে কি দুইটা প্রোডাক্ট হইতে পারে, একটা মেজর প্রোডাক্ট হবে আর একটা মাইনর প্রোডাক্ট হবে, তাই না? চিন্তা করে দেখো, একটা মেজর একটা মাইনর হবে, একটা 80%, মানে মেজর আর মাইনর কিসের ভিত্তিতে, কতটুকু তৈরি হইতেছে ওইটার বেসের উপরে মেজর আর মাইনর বলা হচ্ছে। তো একটা মেজর হবে, একটা মাইনর হবে। এখন দ্য কোয়েশ্চেন হিয়ার ইজ, হাইড্রোজেনটা কোথায় গিয়ে তোমার মানে অ্যাটাচ হবে? ইজ ইট গোয়িং টু গেট কানেক্টেড টু দ্যাট কার্বন উইচ হ্যাজ লেস, মানে আমরা জানি যে কোনো একটা কার্বন, এখানে ওয়ান আর টু, যে কোনো একটা কার্বন ডাবল বন্ডের মধ্যে কোনখানে, এখানে কোন, এখানে না না, পাই বন্ডের ওখানে তো যাবে, কিন্তু কোন কার্বনের ওখানে যাবে যেটা মেজর হবে আর কোনটা মাইনর হবে, এটা কি জানো? মার্কোনিকভ রুলটা কিন্তু তোমাদের ইয়েতে দেওয়া আছে, আহ, কি বলে, নোটসের মধ্যে দেওয়া আছে। আহ, দাঁড়াও দেখাই। আচ্ছা, প্রথমত মার্কোনিকভ রুল যদি সোজা ভাষায় বলি, দ্য রুল স্টেটস that the electrophile will join with that carbon in the carbon to carbon double bond that has highest number attached to it for producing the major product. এটাকে কি বলা হয়, মার্কোনিকভ রুল। এখন এই মার্কোনিকভ রুল অনুযায়ী আমরা যদি দেখি, আমাকে বলো তো এখানে কোন কার্বনে হাইড্রোজেন অ্যাটম বেশি, এটাই না এটাই, ওয়ান না টুতে? ফার্স্টে, তাই না? ফার্স্ট এরটার সঙ্গে তোমার এই হাইড্রোজেনটা কানেক্ট হলে যেটা তৈরি হবে ওইটা হবে আমাদের মেজর প্রোডাক্ট। এখানে প্লাস কার্বোক্যাটায়ন তৈরি হবে। আর মাইনরটা কোনটা, যেটাই কি, যেটাই তোমার লেস নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচড, তাই না? ওটা কানেক্ট হবে।
তাহলে এই যে আমাদের এখন কার্বোকেটানটা তৈরি হয়ে গেছে, এখানে কে অ্যাটাক করবে? আমাদের ওই যে বিয়ার ভেঙে গেছিল না ফার্স্ট স্টেপে, যে বিয়ার ভেঙে গেছিল মনে আছে? এই বিয়ারটা এখন অ্যাটাক করবে নিউক্লিওফাইল হিসেবে। আর নিজস্ব ইয়ে আছে না, নেগেটিভলি চার্জ, তো তাই ওই এখানে অ্যাটাক করবে। তারপরে অ্যাটাক করে হ্যালোজেন অ্যালকিনটা তৈরি করবে। আমি আর দেখাইতেছি না, বাট ইফ আই শো ইউ, এটা কি হবে? এটা এখানে ব্রোমিন অ্যাটাচ করলে কি হবে? 1 2 3, 2 ব্রোমোপ্রোপিন, তাই না? 2 ব্রোমোপ্রোপিন তৈরি হবে। আর এটা কি হবে? 1 ব্রোমোপ্রোপিন। ইয়েস অর নো? মেজর মাইনর কিভাবে আইডেন্টিফাই করা লাগবে? মার্কনকোভ রুল দিয়ে তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম, আবার কিংবা একটা রিভিশন দিয়ে দিলাম কিভাবে ইলেকট্রোফিলিক এডিশনটা কাজ করে ফর এলকিনস। ওকে ওকে, এটা গেল। তারপরে কি আছে? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। মানে এগুলা যে কত ইম্পর্টেন্ট। আমাদের তিনটা স্টেপ থাকে, একটা হচ্ছে কি? ইনিশিয়েশন, প্রোপেগেশন, তারপর হইতেছে টার্মিনেশন। দেখি আমরা একটা ইয়ে আনি, কোয়েশ্চেন আনি। এই কোয়েশ্চেনটা আসছিল রিসেন্ট ইয়ারে, তাহলেই মনে করো আরো ইজি হয়ে যাবে। হুম, এই যে এই কোয়েশ্চেনটা হুবহু রিসেন্ট পেপারে আসছে, এই আমাদের ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন নিয়ে। এই তিনটা স্টেপ তো আশা করি মনে আছে তোমাদের। হাউ হ্যালোজেন অ্যালকেন ইজ প্রডিউস, মানে অ্যালকেনস কিভাবে ইয়ে হয়। এই আরেকটা পার্ট আনি। ও ওয়েট, তো ছোট করে যদি দেখাই, তাহলে এখানে কি হবে? প্রথমত স্টেট দ্য কন্ডিশনস রিকোয়ার্ড, তোমাদেরকে বারবার বলতেছি অর্গানিক কেমিস্ট্রিতে কন্ডিশন গুলো মনে রাখবা। ওকে, এখানে কন্ডিশনটা কি থাকে সাধারণত আমাকে বলো তো, কাশিফ বলো। বলো কাশিফ, বলো, ভুলে গেছেন নাকি আপনি? আলট্রাভায়োলেট রেডিয়েশন, এগুলা ভুলে গেলে তো হবে না। ইউভি রেডিয়েশন, তাই না? ইনিশিয়েশন স্টেপে সে যে এনার্জিটা পাবে এই ক্লোরিন মলিকিউলটা ব্রেক ডাউন করার জন্য দুইটা ফ্রি রেডিকেলে, এটা এনার্জিটা কোথা থেকে আসবে? ইউভি রেডিয়েশন থেকে আসবে, মানে সানলাইট থেকে আসবে। ওকে, তারপরে বলছে এই, এটা কি বোঝায়? আনপেয়ার্ড ইলেকট্রন স্পিসিস বোঝায়। ওকে, তারপরে বলছে প্রোপাগেশন, টার্মিনেশন, এগুলো সব তোমার লিখতে আর কি বলতে গেলে। তো এখানে কি হবে? প্রথমত আমরা জানি প্রোপাগেশনে কি হয়। অলরেডি তুমি দেখতেই পারতেছো যে ইনিশিয়েশনে কি হয়েছে, এই ক্লোরিন মলিকিউলটা দুইটা ফ্রি রেডিকেলে কনভার্ট হয়ে গেছে। মানে এটা মানে কি? এটা মানে যে এটা একবার, এটা একবার, তাই না? এখন এই রেডিকেলটা কি করবে? প্রথমে সে অ্যাটাক করবে তোমার হ্যালো ইয়েকে, তোমার অ্যালকেনকে অ্যাটাক করবে। আমাদের এখানে অ্যালকেন কি? ইথেইন। করে কি তৈরি করবে? আরেকটা রেডিকাল তৈরি করবে, ফ্রি রেডিকাল তৈরি করবে বলতে গেলে। কিভাবে? ওই সিএলটা কি বলে, একটা হাইড্রোজেন সরাই দিবে। সরাই এখানে কি হবে? ইলেকট্রন পেয়ার একটা থাকবে, ডেফিসিয়েন্সি হবে, প্লাস এইচসিএল। ওই যে সে যে হাইড্রোজেন এখান থেকে কালেক্ট করছে, ওই নিজে জয়েন করে এইচসিএল তৈরি করবে। তারপরে ও যে এই রেডিকেল যে তৈরি হয়েছে, এই রেডিকেল নিজে এখন আবার প্রপাগেশনে যাবে। সে এখন একটা ক্লোরিন মলিকুল, যেটা অবভিয়াসলি রেডিকেল এখনো তৈরি হয় নাই, বাকি যে ক্লোরিন মলিকুল ওটার সাথে রিয়েক্ট করবে। রিয়েক্ট করে সেই হ্যালোজেন অ্যালকিনটা তৈরি করবে, বাট অবভিয়াসলি মানে যেটা আমরা চাই আর কি, CH3 CH2 Cl প্লাস Cl ডট। কারণ বুঝতেই পারছো এখানে দুইটা ক্লোরিন আছে, একটা Cl গিয়ে এখানে লাগবে, আর একটা Cl তোমার কি রেডিকেল তৈরি হবে। এবং হইতেই থাকবে, কিন্তু আমরা আমাদের কি এখানে দুইটা প্রপাগেশন স্টেপ দেখাইতে বলছে। আচ্ছা, এখন টার্মিনেশনে কি হবে? যতগুলো রেডিকেল তোমার তৈরি হয়েছে, ফ্রি রেডিকেল তোমার প্রপাগেশনে তৈরি হয়েছে, ওই ফ্রি রেডিকেল গুলা এখন তোমার কি বলে, নর্মাল আনপেয়ার্ড না, সরি, নিউট্রাল স্টেজে কনভার্ট হবে। তো আমরা যদি দেখি, জাস্ট এখন তোমাকে বিভিন্ন কম্বিনেশনে লিখতে হবে। সো প্রথমে কি তৈরি হয়েছিল? দুইটা ক্লোরিন রেডিকেল তৈরি হয়েছিল, তাই না? সেগুলো এখন রিয়াক্ট করে আবার আগের মতো চলে যাবে, মানে ক্লোরিন মলিকুল তৈরি হবে। তারপরে কি তৈরি হয়েছিল আমরা দেখছিলাম? এইটা, এইগুলা আবার জয়েন করে নিজেরা নিজেরা আবার
CH3 CH3 তে চলে যাবে। আবার লাস্টের দিকে কি তৈরি হয়েছিল আমাদের? আহ, এই কম্বিনেশন আর এই কম্বিনেশন যদি হয় তাহলে কি হবে ওইটাও লিখতে, যদি আমরা ইয়ে করি প্লাস Cl ডট, তাহলে কি পাবো ইভেনচুয়ালি যেটা আমাদের লাগবে CH3 Cl2। নামই তো বলে দেয় যে রিয়াকশনটা যাতে বন্ধ করা যায়, তাই না? টার্মিনেশন, ইজন্ট ইট? কাশি বুঝছো? রাফসান বুঝছো তোমরা? তাই বললাম। তারপরে স্টেট ওয়াই দিস রিয়াকশন ইজ নট সুইটেবল ফর দ্য ম্যানুফ্যাকচার অফ ক্লোরোইথেন। ওই যে ফার্দার সাবস্টিটিউশন হইতে পারে, এটা একটা বড় সমস্যা। ঠিক আছে, আহ, এখন যদি ফার্দার সাবস্টিটিউশন হয় তার মানে কি টার্মিনেশনের পরে যে প্রোডাক্টটা তৈরি হওয়ার কথা এই প্রোডাক্টটাই কি স্টপ হবে? না, এটা রিয়াক্ট করে হয়তো বা তোমার ডাইক্লোরোইথেন কিংবা ট্রাইক্লোরোইথেন তৈরি করতে পারে। সো দ্যাট ইজ ওয়াই দিস রিয়াকশন ইজ নট সুইটেবল। আমরা বলতে পারি ফার্দার, তো আমরা আমাদের যে স্পেসিফিকলি ক্লোরোইথেন পাওয়ার কথা সেটা আমরা কিন্তু এখানে পাবো না। ঠিক আছে, তাই বললাম। সো অর্গানিক কেমিস্ট্রি থেকে কিন্তু দুইটা জিনিস দেখাই দিলাম, একটা হইতেছে তোমার ইলেকট্রোফিলিক এডিশন, এখান থেকে ওরা প্রশ্ন করেই করে। আমি যদি দেখাই যে একটু আগে ইলেকট্রোফিলিক এডিশনটা দেখিয়েছিলাম, এখান থেকে একটা প্রশ্ন করে আমি দেখছিলাম। ওয়েট, আচ্ছা আরেকটা দেখাবো, এটা খুব ইম্পর্টেন্ট। অর্গানিক কেমিস্ট্রি থেকে এগুলো খুবই কমন আসে। যেমন এই দেখো সেকশনের কথা বলতেছি, সেকশনেতে এগুলো অনেক কমন প্রশ্ন, যে তোমাকে আইইউপ্যাক নেম অনুযায়ী তোমাকে এই কম্পাউন্ডের নেমিংটা করতে হবে। এই আইইউপ্যাক নেমিং এর ব্যাপারটা হইতেছে খুবই সোজা। প্রথমে তুমি আইডেন্টিফাই করবা যে এখানে লংগেস্ট চেইন কোনটা। এখানে দেখো লংগেস্ট চেইন হইতেছে প্যান্টিন, কারণ 1 2 3 4 5। তুমি 1 2 3 4 করলে হবে না, কিংবা 1 2 3 4 5, তুমি যদি এটাকেও লংগেস্ট চেইন হিসেবে নাও তুমি নিতে পারো, কিন্তু ওই একই কথা, এটা নিলে বেটার আর কি, এটা স্ট্রেট যেহেতু তাই বললাম। কিন্তু এই চেইনের মধ্যেই দেখতে পাচ্ছ 5টা কার্বন আছে, তাই মনে করো আমরা এটাকে নিতেছি 1 2 3 4, এটা 4টা। তাহলে এটা হইতেছে আমাদের মেইন চেইন, তার মানে কি এটা প্যান্টিন। প্যান্টিন যেহেতু তার মানে কি আমরা বি কাটতে পারি আবার সিও কাটতে পারি, আমাদের এ কিংবা ডি যে কোনো একটা হইতে হবে আনসার। এখন এখানে দেখো প্যান্টিন যেহেতু, আমরা এখন নাম্বারিংটা শুরু করি। তো আমরা যদি নাম্বারিংটা এখান থেকে শুরু করি তাহলে দেখতেই পারতেছো এখানে আহ এদিক দিয়ে নাম্বারটা শুরু করব। আবার তুমি এই দিক দিয়ে চাইলে নাম্বার শুরু করতে পারো 1 2 3, আবার 1 2 3 ঘুরে ফিরে কিন্তু থার্ড মানে থার্ড কার্বনেই দেখতে পারতেছো যে কি হইতেছে, মানে গ্রুপটা আছে, মানে থার্ড কার্বনই আছে, মানে 3 সামথিং কিছু একটা হবে। এখন তুমি নিজেই দেখতে পাচ্ছ থার্ডে কি একটা ইথাইল গ্রুপ আছে আর এখানে কি একটা মিথাইল গ্রুপ আছে, তাই না? 3 ইথাইল। আবার এখানে ডাইমিথাইল দেখানোর জন্য, এখন ডাইমিথাইল কেন, কারণ এখানে একটা আছে এখানে একটা আছে, দুইটাকে একসাথে বোঝানোর জন্য আর কি ওরা ডাইমিথাইল দিছে। এবং এখানে 2 দিছে কারণ সেকেন্ড কার্বনে তোমার ফার্স্ট মিথাইল গ্রুপটা আছে, থার্ড কার্বনে ইথাইল গ্রুপ থাকা মানে ছাড়াও তোমার মিথাইল গ্রুপটা এখানে অ্যাটাচ আছে। তো এই জন্য 3 ইথাইল 2 3 ডাইমিথাইল প্যান্টেন, উইচ ইজ অবভিয়াসলি দ্য স্ট্রেট চেইন ওয়ান। আইউপ্যাক নেম দিয়ে কিংবা রুলস অনুযায়ী এভাবেই কিন্তু তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, বারবার বলতেছি এগুলো কমন প্রশ্ন। আবার বলতে পারে যে আরেকটা প্রশ্ন, উইচ অ্যালকিন এক্সিস্ট এজ ইজেড আইসোমার। এখন প্রথমত ইজেড আইসোমারিজমের জন্য দুইটা জিনিস জরুরি, কি কি সেটা কেউ আমাকে বলতে পারবা? কাশিফ, আর ইউ দেয়ার? তুমি তো কোনো কথাই বলতেছো না। আমি যদি দেখাই বিউট ওয়ান ইন কেন হবে না, কারণ প্রথমত তুমি দেখো আহ, একটি এই যে কার্বন টু কার্বন ডাবল বন্ড আছে না, এই কার্বন টু কার্বন ডাবল বন্ডের সঙ্গে একটা কার্বনের সঙ্গে দেখো দুইটা আইডেন্টিক্যাল গ্রুপ কানেক্টেড, কিন্তু এই একই স্ট্রেট চেইন আইসোমার আর একটা আছে বিউট টু ইন। এখানে আবার দেখো এখানে কি, এখানে দেখতে পারতেছি দুইটা কার্বনের সঙ্গেই আমরা দেখতে পারতেছি দুইটা ভিন্ন ভিন্ন গ্রুপ কানেক্টেড, তাই না? তার মানে কি ইট ইজ পসিবল, মানে এইটা ইজের আইসোমারিজম সম্ভব। বুঝছো কি বলছি? তাহলে বিউট টুইন হবে কিন্তু বিউট ওয়ান ইন হবে না, জাস্ট বিকজ তোমার কি একই যে কার্বন টু কার্বন ডাবল বন্ডের মধ্যে একটা কার্বনের মধ্যে দেখতেই পাচ্ছ দুইটা হাইড্রোজেন অ্যাটম, আইডেন্টিক্যাল গ্রুপস অ্যাটাচড।
সো আইডেন্টিক্যাল গ্রুপস অ্যাটাচড হলে কিন্তু তোমার ইস এর আইসোমারিজম শো করে না, আর যার ফলে তোমার রেস্ট্রিক্টেড রোটেশনও থাকবে না, রেস্ট্রিক্টেড রোটেশন থাকতে হবে। ওকে, তো এটা হলো কথা। আর হাউ মেনি স্ট্রাকচারাল আইসোমার্স হ্যাভ দ্য ফর্মুলা দিস, এগুলো তুমি ইয়ে করবা, এই ফর্মুলাটা তুমি একবার চেষ্টা করবা। এই যে তোমাদেরকে খালি জায়গা দেয় না রাইট সাইডে, ওখানে মনে করো একটা লিখবা, একটা লেখার পরে মাথার মধ্যে ওইটাকে জাস্ট বিভিন্ন কম্বিনেশনে ভিজুয়ালাইজ করবা, তাহলেই মনে করো তুমি কয়টা স্ট্রাকচারাল আইসোমার আছে ওইটা বের করে নিতে পারবা। এগুলো খুবই সোজা, মানে এই তিনটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে অনেক জায়গায় আমি পাইছি এবং অনেক কমন বলতে গেলে। আর কিছু থাকতে পারে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন যেটা বন্ডিং চ্যাপ্টার থেকে আসতে পারে সেটা হচ্ছে তোমার ওই যে বিভিন্ন মেল্টিং টেম্পারেচার তোমাকে দিয়ে দিবে। ওকে, দে আর গোইং টু আস্ক ইউ অ্যাবাউট দ্য মেল্টিং টেম্পারেচার, দে মাইট আস্ক ইউ হাউ টু ড্র দ্য ডেটিভ কোভ্যালেন্ট বন্ড। এই ডেটিভ কোভ্যালেন্ট বন্ড কিন্তু ড্র করতে আসে। যেমন মেটালিক বন্ডিং কি, এটা তো তোমরা জানো, নোটস থেকে লিখে দিয়ে দিবা। কেন মেল্টিং টেম্পারেচার বেশি ম্যাগনেসিয়ামের চেয়ে, এটা একটা কম্পারিজন প্রশ্ন থাকে, সবসময় থাকে, আমি দেখছি। অবভিয়াসলি এখানে চার্জ ডেন্সিটি ম্যাগনেসিয়ামের বেশি, সোডিয়ামের কম। দ্য রিজন ওয়াই দ্য মেল্টিং টেম্পারেচার অর দ্য মেটালিক বন্ডিং ইজ মোর স্ট্রঙ্গার ইন ম্যাগনেসিয়াম কম্পেয়ার টু সোডিয়াম। সো এটার ব্যাপারে বলবা আর কি। আচ্ছা, আয়নিক বন্ডিং এর ব্যাপারে তো আইজিসিসির হিসাব এগুলো তোমরা সবাই পারো আমি দেখছি, সো এটা আর দেখাই দিছি না। আশা করি কোনো সমস্যা হবে না। আহ, আরেকটা প্রশ্ন দেখাইতে যাচ্ছি, সেটা হইতেছে, দাঁড়াও। এই আরেকটা প্রশ্ন সেটা হইতেছে তোমার এই ডায়মন্ড গ্রাফাইট নিয়েও প্রশ্ন করে অনেক সময় দেখবা, তখন কোভ্যালেন্ট বন্ডিং থেকে প্রশ্ন আসে, এটা খুবই কমন। কেন ডায়মন্ড হ্যাভ আ গ্রেটার ডেন্সিটি দেন গ্রাফাইট? ওকে, এই ক্ষেত্রে তুমি কি বলতে পারো, কেউ কি বলতে পারবা, কাশিফ? ও আচ্ছা, আপনি এত সময় ওয়াশরুমে ছিলেন। হুম, প্রথমত ডায়মন্ডে আমরা জানি কার্বনস গুলো কি বলে, প্রত্যেকটা মানে চারটা, মানে কার্বনেরটা কি টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট না, এইভাবে থাকে। একটা কার্বন চারটা কার্বনের সঙ্গে কানেক্টেড থাকে, there are no gaps, but if you think about it, in a graphite layer, graphite structure, it is in layer form, isn't it? চিন্তা করে দেখো, দেখো একটা কার্বন কয়টার সঙ্গে কানেক্টেড, তিনটার সঙ্গে কানেক্টেড, isn't it? সো তিনটার সঙ্গে, সরি এটা ভুল বলছি আমি, এখানে এভাবে হবে, তিনটা কার্বনের সঙ্গে কানেক্টেড, isn't it? সো এটা আর কি বেসিক্যালি বললাম যে একটা মানে বন্ড তৈরি করতে পারে না, যার ফলে এখানে কি থাকে, ডিলোকালাইজড ইলেকট্রন থাকে, তাই না? কিন্তু তোমার ডায়মন্ডে থাকে না। সো তার মানে কি ডেনসিটি, আমরা কোথায় বেশি গ্যাপ পাবো? আমরা গ্যাপ বেশি গ্রাফাইট লেয়ারের মধ্যে পাবো না, মানে গ্রাফাইট যেহেতু লেয়ার স্ট্রাকচার, আমি যদি দেখাই গ্রাফাইটের স্ট্রাকচারটা কিন্তু এরকম। দেখছো লেয়ার স্ট্রাকচার, মাঝখানে কি আছে, অনেক গ্যাপ আছে না, এবং এদের মাঝখানে কি আছে, ইন্টারমলিকুলার উইক ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, হুইচ ইজ অবভিয়াসলি ভেরি ইজি টু ব্রেক ইট ডাউন, মানে এদেরকে ইজিলি ব্রেক করা যাবে। সেই এত বেশি গ্যাপ থাকার পরে বলতে পারো গ্রাফাইটের ডেন্সিটিটা কম আর ডায়মন্ডের ডেন্সিটিটা বেশি। ওকে, এই লেয়ার স্ট্রাকচার কিন্তু তুমি আবার ডায়মন্ডে পাবা না, ডায়মন্ডে দেখো এটা কিন্তু ইয়ে থাকে, কি থাকে, অবশ্যই অবশ্যই তোমাকে স্ট্রাকচার নিয়ে কথা বলতে হবে এখানে, আর কিছু না। কন্ডাক্টিভিটি নিয়ে যখন কথা বলতে বলবে তখন কি বলবা, ইউ আর গোইং টু টক অ্যাবাউট ডিলোকালাইজড ইলেকট্রন, ডায়মন্ডে কোনো ডিলোকালাইজড ইলেকট্রন নাই কিন্তু গ্রাফাইটে আছে। একটু আগে কিভাবে বলছি আশা করি জানো, একটু আগে বললাম তো। সো এইটাই হলো কথা। ইম্পেরিক্যাল ফর্মুলা তো ক্যালকুলেট করতে জানো তোমরা, ইটস এন আইজিসিসি কনসেপ্ট, আই হোপ ইউ গাইজ won't make mistake in that one. Other than that, আর কি আছে, আনস্যাচুরেটেড আর স্যাচুরেটেড এর মধ্যে পার্থক্য কি বলতো? আনস্যাচুরেটেড মানে কি, লাইক দেয়ার আর ডাবল বন্ড, ইজন্ট ইট? হ্যাঁ কি না? আর স্যাচুরেটেড এর মানে কি, এটা নাই, নাকি ভুল বলছি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আনস্যাচুরেটেডে অ্যাটলিস্ট একটা কার্বন টু কার্বন ডাবল বন্ড থাকে, আর স্যাচুরেটেডে কিন্তু কোনো ডাবল কার্বন বন্ড থাকে না। তো এভাবে কিন্তু তোমাকে ডিফারেন্স, দে মাইট আস্ক ইউ টু বেসিক্যালি রাইট দ্য ডিফারেন্স বিটুইন আনস্যাচুরেটেড এন্ড স্যাচুরেটেড হাইড্রোকার্বন। সো ওইটাও একটু মাথায় রাখবা আর কি, অর্গানিক কেমিস্ট্রি থেকে আসতে পারে। আরেকটা প্রশ্ন মনে হয়েছে, দ্য নাম্বার অফ কার্বন টু কার্বন ডাবল বন্ড, এই ধরনের একটা প্রশ্ন আছে, আমি দেখছিলাম, তারা আমি দেখাই তোমাকে। তুমি তো ছিলা না, বাথরুমে ছিলা। আইউপ্যাক রুল অনুযায়ী তোমার একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম একটু আগে একটা প্রশ্নতে। আচ্ছা দেখি বলো তো, এটা কি, এটা উত্তর কি হবে বলো তো তুমি, কাশিফ? ইয়েস, বেটার হয় তুমি লেফট থেকে শুরু করো, কারণ ডাবল বন্ডটা তোমার এই সাইডে আছে, তাই বললাম। প্রথম এগুলা করলে তো সমস্যা, এটা তো দেখলেই বোঝা যাবে তোমাকে। একটা দুইটা হ্যাক্স টু ইন, তাই না? মেইন চেইনটা তাহলে কি? হ্যাঁ, তাহলে এখানে কি হবে তোমার? ওয়ান, আমাদের কি আছে এখানে? 1 2 3 4, তাই না? তাহলে চতুর্থ, তাহলে কি হবে? এটা 4 মিথাইল হেক্স টু ইন নাকি? এগুলা মিস্টেক করলে তো সমস্যা। ভেরি ইজি টু বি অনেস্ট, আইওপেক থেকে মানে নেমিংটা করা। আচ্ছা, এখন আরেকটা তুমি বলছিলা স্কেলিটাল ফর্মুলা তোমার ড্র করতে সমস্যা হয়। আহ দেখাই তোমাকে, যেমন ফর এক্সাম্পল এটার পরের প্রশ্নটাই তোমাকে একটা দিছে, যে এক্সপ্লেইন দ্য মিনিং অফ ট্রান্স ইন ট্রান্স ফ্যাট ইউজিং আ স্কেলেটাল ফর্মুলা শোয়িং 4 কার্বন অ্যাটমস ইন ইওর আনসার। ট্রান্স বুঝো? মনে আছে ট্রান্স এন্ড সিস? এলকিনে আমরা শিখছিলাম। কি যে বললো তুমি, এটা কোনো কথা? তুমি তো সবকিছুই ভুলে গেলাম মাথার মধ্যে। এ- এটা হচ্ছে জিওমেট্রিক আইসোমারিজম। জিওমেট্রিক আইসোমারিজম মনে আছে? কি বলো তো? জানতাম। ট্রান্স মানে কি? ট্রান্স মানে কিন্তু ট্রান্স আটলান্টিক শব্দ থেকে আসছে, ঠিক আছে? আটলান্টিক মহাসাগরের ওপর পাশে কে আছে? আমেরিকা আছে। অন্য পাশে কে আছে? ইউরোপ আছে। তার মানে কি অপোজিট সাইডে আছে না? তাহলে ট্রান্স মানে কি? অপোজিট। এভাবে মনে রাখলে রাখা যায় না? এটা হলো কথা। আবার অন্যদিকে সিস মানে কি? সিস মানে হইতেছে সেম, মানে টুগেদার। এখন তুমি আমাকে বলো, আমরা যদি এটা দেখি, এখানে দেখতে পারতেছো আইডেন্টিক্যাল গ্রুপস গুলা কি একই সাইডে আছে নাকি ডিফারেন্ট সাইডে আছে? মনে করো এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, একটা ইন্ডিয়াতে একটা বাংলাদেশে, তাহলে এই ফর্মটাকে আমরা কি বলবো? ট্রান্স বলতে পারি, তাই না? বুঝছো আমি কি বলছি? ট্রান্স, 1 2 3 4, ট্রান্স বিউট টু ইন। আচ্ছা এখন একই জিনিস আমরা যদি এখন ইয়েটা করি, যেমন এবার দেখা যাইতেছে আইডেন্টিক্যাল গ্রুপস গুলো দুইটাই মনে করো এখন বাংলাদেশে আছে। ওকে, আইডেন্টিক্যাল গ্রুপস গুলো মানে এ এইচ এইচ তার জায়গায় ইন্ডিয়ার জায়গায়, আর দুইটা আইডেন্টিক্যাল গ্রুপস বাংলাদেশে আছে। এইটা আমরা কি বলতে পারি এই ক্ষেত্রে? এটা হইবে সিস অ্যালকিন। যে অ্যালকিনই থাকুক না কেন, দিস ইজ হোয়াট 1 2 3 4, তাই না? এটা বিউট টু ইন, সিস বিউট টু ইন, ঠিক আছে? এটা কি হবে? সিস বিউট টু ইন। এটাকেই জিওমেট্রিক আইসোমারিজম বলে, ভুলে গেছিলা? এগুলো তো ভুলে থাকা লাগবে না। না না, বললাম আর কি, এগুলো ভুলে যাওয়া যাবে না। এই ট্রান্স কি, সিস কি। আবার আরেকটা কথা, ইজের আইসোমারিজম কি মনে আছে তোমার? কি? কি বলো তো? হোয়াট ইজ ইজের আইসোমারিজম? ই মানে কি বলো? ই মানে হইতেছে অপোজিট। আর জেড মানে কি? জুসামেন। জুসামেন। জেড মানে জুসামেন। জুসামেন মানে হচ্ছে টুগেদার। এগুলো জার্মান ওয়ার্ড, তাই বললাম আর কি। অপোজিট আর টুগেদার। এখন এগুলো যদি মাথার মধ্যে থাকে, তাহলে আমরা যদি এখানে চিন্তা করে দেখি, এ আছে, বি আছে,
সি আছে, ডি আছে। এবার কিন্তু আমাদের বর্ডার এভাবে না, আমাদের বর্ডার কি হবে, আমাদের বর্ডার হবে এইভাবে, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। এখন আমাদের ইন্ডিয়ার সাইডে দেখতে হবে কোনটা প্রায়োরিটি, আর বাংলাদেশের সাইডে দেখতে হবে কোনটা প্রায়োরিটি গ্রুপ। এখন হাউ উইল ইউ আইডেন্টিফাই হুইচ ওয়ান ইজ দ্য প্রায়োরিটি গ্রুপ? এনি আইডিয়া? আরে বাবা, অ্যাকর্ডিং টু দ্য মাস নাম্বার। কি করব আমরা? অ্যাকর্ডিং টু দ্য মাস নাম্বার। এখন ইন্ডিয়ার সাইডে আমরা যদি দেখি এ আর বির মধ্যে, তুমি যদি দেখো, দেখা গেছে এ এর মাস নাম্বার বেশি বির চেয়ে। সো হু ইজ দ্য হায়ার প্রায়োরিটি গ্রুপ হিয়ার? এ, এক্স্যাক্টলি, হায়ার মাস। আবার বাংলাদেশের সাইডে যদি দেখি আমরা, দেখা যাচ্ছে ডি হইতেছে তোমার, মানে ডির মাস বেশি সিট চেয়ে। তাহলে কে হাই প্রায়োরিটি এখানে? ডি। এখন বলো তো আমাকে, এই যে আমাদের দুইটা হায়ার প্রায়োরিটি, দুইটা কি একই সাইডে আছে না ভিন্ন ভিন্ন সাইডে আছে? তাহলে এটা কি হবে, ই না জেড হবে? হ্যাঁ, না, ই বলছি অপোজিট, জেড বলছি টুগেদার। তার মানে কি এটা অপোজিট না? তাহলে হ্যাঁ, এক্স্যাক্টলি, তাহলে ই অ্যালকিন হবে এটা। আর এই সেম জিনিসটা যখন এ এখানে চলে আসবে তখন কি হবে বলো তো? একই সাইডে হয়ে গেল না দুইটা প্রায়োরিটি, তখন কি হবে? জুসামেন, জেড অ্যালকিন। আশা করি বুঝছো এগুলা তো, বলতে গেলে। না না, trans and cis is another format of geometric isomerism, while E and Z is another format of geometric isomerism. Am I clear? Cis and trans বুঝছো কিভাবে আমি এক্সপ্লেন করছি? ওই যে তখন তুমি চিন্তা করবা হরিজেন্টালি সাইড, আর ই আর জেড এর ব্যাপারটা হইতেছে তোমাকে ভার্টিক্যালি সাইড চিন্তা করে প্রায়োরিটি গ্রুপ নির্ধারণ করতে হবে। ওকে, প্রায়োরিটি গ্রুপ মানে ই জেড এ তোমার প্রায়োরিটি গ্রুপগুলো যদি একই সাইডে থাকে, ওইটার ভিত্তিতে, কিংবা সেম সাইডে আছে কিনা নাকি অপোজিট সাইডে আছে কিনা, ওইটার ভিত্তিতে আমরা ই আর জেড দিই। আর এখানে কোনো প্রায়োরিটি গ্রুপ নাই, দেখছো এখানে দের ইজ নো প্রায়োরিটি গ্রুপ হিয়ার। আচ্ছা, প্রশ্ন থাকতে পারে যে তোমার কাছে, কোনগুলা ই জেড আর কোনগুলা সিস ট্রান্স আমরা ফরম্যাটে অ্যাপ্লাই করব? ডু ইউ সি সামথিং হিয়ার? উই ক্যান ক্লিয়ারলি সি দেয়ার আর, এখানে কিন্তু চার ধরনের ডিফারেন্ট গ্রুপ নাই, দেখছো? এটা যদি এ থাকে এটাও এ, তাই না? এটা যদি বি থাকে এটাও বি। বাট তুমি এখানে চিন্তা করে দেখো, কিছু অ্যালকিন আছে যেখানে বলতে পারো যে, কি বলবো, লাইক সরি, কি, লাইক এক দুই তিন চারটা গ্রুপই ডিফারেন্ট। ব্যাপারটা বুঝছো আমি কি বলছি? তখন তোমাকে এই হায়ার প্রায়োরিটি, ইয়েস এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তোমাকে তখন হায়ার প্রায়োরিটির বেসিসে তখন এই ফরম্যাটে ইজের আইসোমারিজমের ফরম্যাটে তোমাকে চিন্তা করতে হবে। আর যখন তোমার দুইটা ডিফারেন্ট গ্রুপ থাকবে লাইক দিস এ এ বি বি এরকম, তখন তোমাকে সিস ট্রান্স ফরম্যাটটা চিন্তা করতে হবে। এম আই ক্লিয়ার? দুইটাই কিন্তু অ্যালকিনের জন্যই অ্যাপ্লিকেবল, জাস্ট ফরম্যাটটা ডিফারেন্ট, আর কিছু না। ওকে, আর কিছু? এগুলাই তো মেইন কথা হয়েছে। তাহলে স্কেলিটাল ফর্মুলা কি? ট্রান্স শো করতে বলছে, তার ট্রান্স মানে কি? অপোজিট। এখন অপোজিট যেহেতু বলছে, কি শো করতে বলছে এখানে? শোয়িং ফোর কার্বন অ্যাটমস, তাই না? তাহলে ওই যে কি হবে, আমরা স্কেলিটাল ফর্মুলাতে জানি এভাবে জাস্ট ড্র করা লাগবে। এই যে এটা ট্রান্স যেহেতু বলছে, তার মানে কি? দুইটা মিথাইল গ্রুপ কোন সাইডে? অপোজিট সাইডে, তাই না? আর এই সাইডে কি? হাইড্রোজেন, ইজন্ট ইট? এগুলো তো আর দেখানো যায় না, তাই না? এগুলো তো আর দেখাইতে পারবো না তোমার ইয়েতে, স্কেলিটাল ফর্মুলাতে। এইটা হচ্ছে তোমার স্কেলিটাল ফর্মুলা। হোয়াট ইজ স্কেলিটাল ফর্মুলা? You are not supposed to show any carbon, you are not supposed to show any hydrogen, just the bonds. Am I clear? Very easy to be honest. এগুলা মানে বেসিক স্টাফ। ইউনিট ওয়ানে ইজিলি তোমরা ভালো মার্ক পাইতে পারো, এগুলা বেসিক স্টাফ বলতে গেলে। এত আহামরি হার্ড প্রশ্ন করে না এখান থেকে। যদি মানে তোমার কনসেপচুয়াল কোনো সমস্যা না থাকে, আই হোপ তোমাদের কোনো ইস্যু হওয়ার কথা না। টু বি অনেস্ট, আমি একটা রাফ আইডিয়া দিয়েই দিচ্ছি, এগুলাই আসে ঘুরে ফিরে বলতে গেলে। এই সেকশন বি আর সেকশন এ আছে, তাই না? সেকশন বিতে বলতে পারো ওই 24, বড় জোর বলতে পারো 20টা না 19টা প্রশ্ন সেকশন এতে থাকে, আর সাথে 20, 21, 22, 23, ম্যাক্সিমাম 4 or 3 কোয়েশ্চেন্স থাকে সেকশন বি তে। আর এই সেকশন বি তে এই 4টা থেকে 3টা প্রশ্ন এসব এই ধরনের প্রশ্নই থাকে। Either they're gonna ask 2 questions from organic chemistry, they're gonna ask another 2 questions from, let's say, mass spectrometry and metallic bonding, ionic bonding থেকে বললাম না ওই যে ড্রয়িং আসবে, ওই যে ওই একটু আগে দেখলাম তো, আহ,
ড্রয়িং আসবে, আমি তো I mean, they're gonna ask you to draw, like for example, NAF, তুমি ড্র করতে পারবে না এরকম? তাহলে এইগুলা তো ইজি, তাই না? তো আয়নিক বোর্ড কম্পাউন্ড এগুলো ড্র করতে পারবে। আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাই বল, এগুলো খুবই সোজা, পারবা মানে বলতে গেলে, এটা নিয়ে প্যারা নিও না। হ্যাঁ, ডেফিনিশন গুলো অবশ্যই মনে রাখবা, তিন ধরনের বন্ডের ডেফিনিশন মাস্ট, মেটালিক কি, এরপরে তোমার কোভ্যালেন্ট কি, আরেকটা কথা, ডেটিভ কোভ্যালেন্ট বন্ডের কথা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা হইতেছে আহ, যদি আমি দেখাইছি না, এখন দেখাই দিতেছি। মনে করো এটা হইতেছে আমাদের অ্যালুমিনিয়াম, ঠিক আছে? এখন এই অ্যালুমিনিয়ামের মধ্যে কিন্তু চারটা অরবিটাল থাকে, এর মধ্যে একটা অরবিটাল খালি থাকে। এই অরবিটাল যেহেতু খালি আছে, এই 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 জায়গায় দুইটা ইলেকট্রন এসে সে মানে অকিউপাই করতে পারবে না। এখন প্রশ্ন থাকতে পারে কার কাছ থেকে আসবে, অন্য আরেকটা AlCl2 থেকে আসবে। তো আই মিন AlCl3 থেকে আসবে, সরি, দিস ইজ AlCl3, when টু, এটা লিখতে হবে তোমাকে, when two AlCl3 molecules join together by dative কোভ্যালেন্ট বন্ড। তার মানে কি, এই আমরা জানি ক্লোরিনের কি জানি, আমরা ক্লোরিনের কয়টা আছে, 7টা আছে, তাই না? একটা, দুইটা, মানে বুঝতেই পারতেছো কয়টা আছে। তার মানে কি, যে কোনো একটা লোন পেয়ার সে এই অ্যালুমিনিয়ামের এমপি অরবিটালে কি করে ফেলবে, ডোনেট করে ফেলবে, ইজেন্ট ইট? আবার এখন এটা এটা কোন ক্লোরিনের, এটা হইতেছে তোমার আরেকটা AlCl3, মানে আরেকটা AlCl3 মলিকিউল আর কি। ঠিক আছে, এটা কি, দাঁড়া, সরি সরি সরি, এটা এইভাবে হবে। হ্যাঁ, ওকে। তো এখন এখানে দেখো, ও এইদিকে করবে এইভাবে। সো দিস ইজ দ্য ডেটিভ কোভ্যালেন্ট বন্ড। ডেটিভ কেন বলা হইতেছে? বিকজ এখানে দুইটা কন্ডিশন লাগে, লোন পেয়ার লাগে আর আরেকজনের এমপি অরবিটাল লাগে, নাইলে বলতে পারো এখানে তৈরি হয় না এই ধরনের স্পেশালাইজড কোভ্যালেন্ট বন্ডটা। এম আই? অবশ্যই, অবশ্যই। ওকে, সো দ্যাটস স্টেটিভ কোভ্যালেন্ট ফর ইউ। তোমার এএস লেভেল, টু বি অনেস্ট, AlCl3 ড্র করতে বলবে, তোমরা জাস্ট দুইটা AlCl3 মলিকিউল ড্র করে ফেলবা এরকম। ওকে, দ্যাটস ইট, আমি যেভাবে ড্র করছি। এটা ড্র করে তোমাকে বলতে পারে ডেফিনিশন পড়ো, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ডেটিভ কোভ্যালেন্ট বন্ডস, ইউ আর জাস্ট গোনা রাইট দ্য ডেফিনিশন which is I believe is provided in the notes. So yeah, প্রত্যেকটা বন্ডের ডেফিনিশন মনে রাখবা। আচ্ছা, আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে শেপস। তোমাদের ডায়াগ্রাম আছে না, মানে একটা ইয়ে আছে, টেবিল আছে, মনে আছে? নোটস এই টেবিল দেওয়া আছে, শেপ, বন্ড অ্যাঙ্গেল, মনে আছে না? ইয়েস 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 ইয়েস, প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা অ্যাঙ্গেল মনে রাখবেন। টেট্রাহেড্রাল, এরপরে তোমার ট্রাইগোনাল প্ল্যানার, ওই যে, নো 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 নো, বাই চেকিং দ্য লোন পেয়ার অ্যান্ড বন্ড পেয়ার কম্বিনেশন, কয়টা বন্ড পেয়ার আছে আর কয়টা লোন পেয়ার আছে। ওকে, না, দে মাইট দে মাইট তোমাকে উল্টা বলবে ড্র করতে। বুঝছো, তোমাকে উল্টা বলবে ড্র করতে। এখন তোমার ড্রয়িং করার পরে কিন্তু বলবে এক্সপ্লেইন কেন এই শেপটা, ওই যে এই থিওরিটা ইউজ করতে হবে, কি, ভ্যালেন্স শেয়ার ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, VSPER থিওরি, মনে আছে? এগুলো কিন্তু নোটসে দেওয়া আছে। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, এই থিওরি দিয়ে তোমাকে কিন্তু এক্সপ্লেন করতে হবে যে কেন এই স্পেসিফিক মলিকিউলের ডায়াগ্রামটা কিংবা শেপটা ট্রিগোনাল প্লেনার। যেমন ফর এক্সাম্পল পানি, এটা কি ভি শেপ না? দুইটা লোন পেয়ার আছে, কয়টা বন্ড পেয়ার আছে এখানে? দুইটা বন্ড পেয়ার আছে। আর লোন পেয়ার কয়টা আছে? সবসময় মনে রাখবা, যে কোনো মলিকিউলে যদি দুইটা বন্ড পেয়ার থাকে আর দুইটা লোন পেয়ার, মানে আহ, এটা সবসময় ভি শেপ থাকে। আর অ্যাঙ্গেলটা তো অবশ্যই মনে রাখতে হবে, কত সেটা, 104.5 ডিগ্রি সেলসিয়াস। সো তোমার কাছে প্রশ্ন রাখতে পারে, এটা তো পানি, পানি তো খুবই সোজা ভাইয়া, আর কিছু আছে?
থাকতে পারে, যেমন ফর এক্সাম্পল SO2 প্লাস। এখন এইটার মধ্যে কিন্তু দুইটা লোন পেয়ার থাকে, ঠিক আছে? তো তখন তোমার এই অ্যাঙ্গেলটাও কিন্তু 104.5 ডিগ্রি থাকবে, ভি শেপ হবে। জাস্ট ডিফারেন্সেস আর ডাবল বন্ড, আর কিছু না। বুঝছো ব্যাপারটা কি বলছি? সো এটাই হলো কথা, তোমাকে কম্বিনেশন অ্যাঙ্গেলটা তো টু বি অনেস্ট যেটা মানে টেবিলে দেওয়া আছে, ভি শিফটের অ্যাঙ্গেল সবসময় 104.5 থাকে। ইট ডাজ নট চেঞ্জ। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। একটা মুখস্থ করলে বাকিটা মুখস্থ করতে হবে। হোয়াট ইউ নিড টু মেমোরাইজ ইজ দ্য কম্বিনেশন। If you can memorize the combination, then you can easily identify the type of shape that specific molecule inherits. মানে কয়টা বন্ড পেয়ার, কয়টা লোন পেয়ার আর কি। দ্যাটস ইট বেসিক্যালি, আর কিছু নাই তোমার ইউনিট 1 থেকে। এইগুলাই বড় জোর আসবে। আহ, আপাতত আজকের জন্য এতটুকু পর্যন্তই থাকুক। তোমাদের কালকে এক্সাম আছে, মানে সরি কালকে না, সরি কি বললাম, পরশুদিন এক্সাম। কালকে একদিন আছে। যেগুলো বলছি আজকে রিভিশন দিয়েছি, আশা করি যেগুলো ভুলে গেছে ওইগুলো একটু আইডিয়া ঢুকছে। এইগুলাই চেষ্টা করবা রিভিশন দিতে। আর এই তো সেকশন এর জন্য অবশ্যই পিডিএফটা মানে প্র্যাকটিস করতে থাকবা টাইমার দিয়ে আর কি। ওকে, বেস্ট অফ লাক ফর ইউনিট 1 এক্সাম। আমাকে জানাইও গ্রুপে যে কেমন হয়েছে। ওকে, ঠিক আছে, বাই, সি ইউ।